বাবার অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে ঋণ করে কিনেছিলেন ব্যাটারি চালিত ভ্যান, কিন্তু এক প্রতারক যাত্রীর ফাঁদে পড়ে মুহূর্তেই হারিয়ে যায় ছোট্ট এই রাজের একমাত্র উপার্জনের সেই বাহনটিও। তাই ধারদেনা করে কেনা নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল রাজের পরিবার। আমার সংসারে খুবই অভাব। আমি ধার ঋণী করি, কিস্তি তুলি। আমার এই ছেলে মাসুম বাচ্চাকে আমি ভ্যানটা কিনে দিয়েছি। ধরেন এখন কিস্তি আলারা তো শুনেন যে শুনবে না। রাজ জানান এক ব্যক্তি মালামাল আনার কথা বলে রাজের ভ্যান ভাড়া নেন। পরে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বললে রাজ ফিরে এসে দেখে যাত্রী নেই তার একমাত্র উপার্জনের ভ্যানটিও। ঘটনার পর চারদিকে খোঁজাখুঁজি করে ভ্যানটির কোনো সন্ধান মেলেনি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আমাকে ভ্যামা থেকে ভাড়া করে আমাকে কুষ্টায় নিয়ে গেছে। একটু করতে কুষ্টায় যায় আমাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। অন্য জায়গায় নিয়ে যাই পুলিশ পান আনো, তো আমি পান আনিছি। ওখানটা যাই দেখছো ও নাই, এবার দৌড়ে আসি দেখছি আমার ভ্যানও নাই। কুষ্টিয়ার মিরপুর উপজেলার দুবাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুর মিয়া এবং শেফালী খাতুন দম্পতির ছেলে রাজ হৃদরোগে আক্রান্ত বাবার চিকিৎসার খরচ জোগানোর একমাত্র উপায়টি হারিয়ে নিঃস্ব পুরো পরিবার। এখন ভ্যান হারিয়ে যাওয়ার অবস্থা কি কিছুই নাই আমাদের এখন অসহায়। পথে যেরম নামে ওরম নাম। এই ছেলেটা খুবই গরিব মানুষ, এর খুবই অসহায়। এর একবারও একটা ভ্যান চুরি হয়ে গেছে। এর খুবই অসহায় গরিব মানুষ। তবে রাজের অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে নতুন ভ্যান নিয়ে হাজির হয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। নিশান ভাইয়ের উপকারে আমরা একটু পাশে দাঁড়িয়েছে, আমাদের উপকার হয়েছে, খুব আমরা খুশি হয়েছি। আমার পরিবার এখন চলার মতন হয়েছে। তার বাবার হার্টের অপারেশনের জন্য বাইরে আছেন। আপনারা তো সবাই তার পিতার জন্য এবং খন্দকার তসলিমউদ্দিন নিশাত ভাইয়ের জন্য দোয়া করবেন। হারানো ভ্যানটি এখনো উদ্ধার করা যায়নি, তবে নতুন ভ্যান পাওয়ায় খুশি রাজ ও তার পরিবার। এখন তাদের একটাই প্রত্যাশা, চুরি যাওয়া ভ্যানটিও উদ্ধার হোক এবং প্রতারক আইনের আওতায় আসুক। একটি ভ্যান শুধু একটি যানবাহন নয়, এটি ছিল একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সেই অবলম্বন হারানোর বেদনার মধ্যেও মানবিক সহায়তা পেলেও রাজের মায়ের চাওয়া তার ছেলে যেন স্কুলে যেতে পারে। এজন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান অসহায় এ মা ও তাদের স্বজনরা। দুইটি লাঠির উপর ভর দিয়ে হাঁটছেন পঙ্গু রহিম মিয়া। কুজের ভারে পিঠ বেঁকে যাওয়া এ ব্যক্তির পায়ে জোর না থাকলেও দৃঢ় মনোবল নিয়ে দীর্ঘ ৪১ বছর ধরে এভাবে হেঁটেই পান বিক্রি করছেন তিনি। আমি বিক্রি করি পান, বিড়ি, সিগারেট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কখনো অন্যের দয়া কিংবা ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি তিনি, বরং নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে এতিম বোনের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রহিম মিয়া। আমার বাবা মাও মারা গেছে, আমি এখান থেকে নিজে কামাই করি, জয় কষ্ট হোক আর ভালো মনে করি, আমি এখান থেকে দিন যাপন করি। শত কষ্ট ও শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও মহান সৃষ্টিকর্তার আরাধনা থেকে এক বিন্দুও পিছপা হননি রহিম মিয়া। শুধু তাই নয়, এত অভাব অনটনের মধ্যেও মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া জানিয়ে ব্যবসার পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমরা দেখি যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা আব্দুর রহিমকে সমাজ ভেবেছিল এই মানুষটি হয়তো সারা জীবন অন্যের দয়ার উপর বেঁচে থাকতে হবে, কিন্তু রহিম মিয়া কখনো অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে চাননি। কিশোর বয়সে এই বাজারে ছোট্ট একটি পানের ডালা সাজিয়ে বসতেন তিনি। সময় পেরিয়েছে আর এই জায়গাটি শত শত দোকানপাট নিয়ে পরিণত হয়েছে বাজারে, যার নামকরণও করা হয়েছে রহিম মিয়ার নামেই, কুজামোর বাজার নামে। তবে যার হাত ধরেই এই বাজারের উৎপত্তি, সেই বাজারে আজও একটি ছোট্ট দোকানে পান সিগারেট বিক্রি করে দিনাতিপাত করছেন এই মানবিক যোদ্ধা। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, ভালো নাম। মানুষ কুজামোর বলে বাজারটার প্রচার করে দিয়েছে, এটা এখন পর্যন্ত চলছে। আমি কুজামোরের প্রতিবন্ধী মানুষ, এই হিসাবে আমাকে কুজামোর বলে ডাকে। রহিম বাবাজি কুজামোরের প্রথম দোকানদার, ওর নাম দিয়ে বাজার চালু হয়। আর সে অভাবী মানুষ এই দোকান থেকে তার রোজগার, তার পেট চলে এখান থেকে। কুজো প্রতিবন্ধী হওয়ার কারণে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি আব্দুর রহিম।
তাই বৃদ্ধ বাবা মাকে নিয়েছিল তার সংসার। কিন্তু কয়েক বছর আগে তারাও না ফেরার দেশে পাড়ি জমান। এরপর থেকে ছোট বোনকে নিয়ে চলছে 52 বছর বয়সী চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার কসবা ইউনিয়নের মোহাম্মদ আব্দুর রহিমের সংসার। আমার অর্থ সম্পদ নাই, আমি বিয়ে শাদী করতে পারি না, আমি প্রতিবন্ধী মানুষ, আমাকে বিয়ে শাদী করে নাই। এ বিষয়ে নাচল উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানান, আব্দুর রহিম প্রতিবন্ধী ভাতা পান, যা সমাজে চলার জন্য খুবই অপ্রতুল। তবে তাকে আরো সাহায্য সহযোগিতার আশ্বাস দেন এ কর্মকর্তা। কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত এবং তিনি যদি আমাদের এখানে আবেদন করেন, আমাদের এককালীন কিছু অর্থ দেওয়ার সুযোগ রয়েছে, তবে সেটা আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে তিনি আবেদন করলে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আব্দুর রহিম প্রমাণ করেছেন, আত্মসম্মান বোধ থাকলে সমাজের বোঝা না হয়েও বেঁচে থাকা সম্ভব। তবে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক শক্তি কমেছে এই যোদ্ধার। তাই এলাকাবাসীর দাবি, এই আত্মমর্যাদাশীল মানুষটি যেন জীবনের বাকি দিনগুলো একটু স্বস্তিতে কাটাতে পারে, সেজন্য সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা উচিত। এভাবে দোকান চালালে আমার ইনকাম হয় না, কষ্ট করে হয়, কষ্ট করে দিন যাপন করতে হয়। এই ধরনের মানুষগুলো ভিক্ষাবৃত্তির আশ্রয় বেছে নেয়, বাট ও কিন্তু এই কাজে যায় নাই। ও আত্মসম্মানে ভয় করে একটা ব্যবসা নিয়ে বসে আছে, যে ব্যবসাতে তার রুটি রুজি হচ্ছে। আমাদের চাওয়া হচ্ছে যে কোনো বিত্তবান ব্যক্তি যদি থেকে থাকে, আমরা বলবো যে এই লোকটাকে অন্তত সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয়, তাহলে অন্তত পক্ষে আমরা এই মানুষটার পাশে দাঁড়াতে পারবো। ভালোবাসার টানে পরিবার ছেড়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন এ তরুণী। পরিবারের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে নিজের শরীরের সব গহনা খুলে মাকে দিয়ে দেন, তবু বাড়ি ফিরতে রাজি হন না এ তরুণী। 3 বছরের প্রেম, কিন্তু ভালোবাসার টানে বাড়ি ছাড়লেন এ তরুণী। বরিশালের আগৈলঝাড়ার তরুণী রিয়া জয়ধর সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা প্রেমে জড়ান প্রবাসী আবু সাইদের সাথে। দীর্ঘ 3 বছরের সম্পর্কের পর পরিবারের অমতে রিয়া জয়ধর চলে আসেন প্রেমিকের বাড়িতে। ভিন্ন ধর্মের এ সম্পর্কের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা। পরে রিয়ার মা ও স্বজনরা এসে তাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু রিয়া স্পষ্ট জানিয়ে দেন, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তিনি তাদের সঙ্গে যেতে চান না। তুমি নাবালিকা মেয়ে, এখন তুমি কি বাবা মার কাছে যেতে চাও না কোথায় যেতে চাও, কি করতে চাও? আমি যাইতেছি না, কোথায় যাবা তুমি এখন তাইলে? অন্যদিকে জানা যায় আবু সাইদের পরিবারও রিয়াকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে আপত্তি করেননি। পরিস্থিতি জটিল হয়ে উঠলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মধ্যস্থতায় এগিয়ে আসেন। সিদ্ধান্ত হয় প্রবাসে থাকা আবু সাইদ দেশে ফেরার পর সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা হবে। এরপর সাময়িকভাবে রিয়াকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় এখনো চলছে নানা আলোচনা। পিস ডলা রোলার মেশিনের বিশাল চাকার নিচে পিষ্ট হচ্ছে হাজার হাজার পিস ফেন্সিডিলের বোতল। অন্যদিকে হাতুড়ির আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল। একই সঙ্গে ধ্বংস করা হচ্ছে হাজার হাজার পিস ইয়াবা, বহুজাতীয় মাদক ট্যাবলেট, গাঁজা, হিরোইন সহ 32 কোটি টাকার নানা ধরনের মাদক দ্রব্য। শুধু মাদক ধ্বংসেই অভিযান শেষ হয়নি, একই সময়ে মাদক চক্রের সঙ্গে জড়িত 41 জন আসামিকেও আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। গত 28 জুলাই সাতক্ষীরা জেলার শ্যামনগরের নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানায় 2023 সালের 7 সেপ্টেম্বর থেকে ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। চলতি বছরের 11 জুলাই পর্যন্ত দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ।
যা টাকার অঙ্কে 51,85,79,797 টাকা মূল্যের চোরাচালান পণ্য। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে 31,94,34,350 টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। পাশাপাশি 41 জন মাদক কারবারিকেও আটক করেছিল বিজিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। মাদক বিরোধী এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। নদীগর্ভে বিলীন হয়ে গেছে নিজের প্রিয় বসত ভিটা, তাই অন্যত্র একটুখানি মাথা গোজার ঠাঁই খুঁজতে নৌকাতে করে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়ির টিনের চাল আর ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র। কোনো কোনো পরিবার আবার তাদের ঘরের মালামাল সব একত্র করে অন্যখানে নিয়ে যাবার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন। আর ঠিক তাদের সামনেই গর্জে উঠছে প্রমত্ত এক নদী। মানুষের জায়গাতে আসছিলাম, সেটা ভেঙে গেলে কোথায় যাব, কোনো রাস্তা পথে জায়গা পাইতেছি না, কোথায় থাকবো, কোনো নাই, জায়গা নাই, বাচ্চা বাচ্চা নিয়ে কি করে খাবো তার কোনো পথ নাই। চোখের সামনেই সর্বগ্রাসী এই নদী গিলে খাচ্ছে বাপদাদার ভিটেমাটি, ফসলি জমি আর তিল তিল করে জমানো সব স্বপ্ন। নদী ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আর স্কুল সহ বহু স্থাপনা। সামান্য একটা মসজিদ তাও ঠিক পেরেছে না, কম করে মসজিদে 350 লোক আমরা নামাজ টামাজ পড়ি। সামনে প্রাইমারি একটা স্কুল, সেই স্কুলটাও সরকারি স্কুল, তাও যদি নদীর যায়। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে নদীতে পানি বাড়া কমার সাথে সাথেই শুরু হয়েছে এই সর্বনাশা তাণ্ডব। এক রাতে গৃহহীন হয়েছে অন্তত 16টি পরিবার, আরও 1.5 শতাধিক বাড়িঘর রয়েছে ভাঙনের মুখে। ভাঙনের তীব্রতা এতটাই যে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নেয়ার ন্যূনতম সময়টুকুও পাচ্ছেন না। গত রাত 10টা থেকে এই যাবত 14-15টা বাড়ি সরাইছি, আরো যেরকম 3-4টা বাড়ি খোলা আছে, টান দিতে হবে। বলছি উত্তরের জেলা কুড়িগ্রামের কথা। জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে এখন কেবলই হাহাকার আর কান্না। এখন তো নদী মনে করেন ভেঙে যাওয়া লাগছে, এখন আমাদের তো কোনো কাজ বাজ হলো, আমরা এখন কই যাব? স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙলেও মিলছে না কার্যকর কোনো সমাধান। ভাঙন ঠেকাতে নামমাত্র যে জিও ব্যাগ ফেলা হয়েছে প্রবল স্রোতে, তাও চলে যাচ্ছে নদী গর্ভে। কিন্তু এই জায়গা কোনো কাজ হওয়া না, সামান্য 2000 বস্তা দিতে, সেই 2000 বস্তা তো নদী ঢেউ চলে গেছে। পানির স্তর যত বাড়ছে, নদী পাড়ের মানুষগুলোর চোখের ঘুম তত হারাম হচ্ছে। এখন কেবলই সরকারের একটি সুদৃঢ় সহায়তার অপেক্ষায় তারা। সরকার যদি আমার কোনো খোঁজ খবর না নেয়, তাহলে আমার বিপদ চাপি যাই। আমরা এক ভাঙা দিয়েছি, 80 বাড়ি করছে, আবার সেখানে আবার নদী আসছে। এই বাড়ির যদি পানি ওঠে, আমার কোনো বুদ্ধি নাই। আমার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি বাস্তুচ্যুতদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। ভাঙনের পরে যারা বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় যাচ্ছে, যাদের একদম জায়গাও নেই, তাদের কাছ থেকে এমনকি আমরা আবেদন নিচ্ছি যে তাদেরকে ভূমিহীন হিসেবে কোথাও আপনার খাস জায়গা বন্দোবস্ত দেওয়া যায় কিনা, সে বিষয়টি আমরা আমাদের নজরে এসেছেন, সে বিষয়টি আমরা আমাদের মাথায় রেখেছি। প্রকৃতির খেয়ালে আর নদীর এই ভাঙা গড়ায় যুগ যুগ ধরে নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের অসংখ্য মানুষ। সাময়িক ত্রাণের চেয়ে একটি স্থায়ী সমাধানের দাবি তাদের দীর্ঘদিনের।